কাশিমপুর থেকে উত্তরা যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আজকে যাব কাশিমপুর থেকে দেউল সাতফিট, যেটা তুরাগ নদীর তীরে অবস্থিত, যেটা বর্তমানে ঢাকার ভিতরে পর্যটকদের জন্য নতুন একটি আস্থানা হয়ে উঠেছে। আমার জার্নিটি শুরু হয় কোনাবাড়ি ভাঙা ব্রিজ থেকে। এইখান থেকে নদী পার হয়ে আমি যাব কাশিমপুর। সেখানে আমার জন্য মামা অপেক্ষা করতেছে। প্রথম আমি তার বাসায় যাব। সারাদিন বৃষ্টি থাকায় এখনো আকাশটা মেঘলা হয়ে আছে, জানি না আজকে রোদ উঠবে কিনা। ভাঙা ব্রিজ থেকে নৌকা দিয়ে আমি পার হচ্ছিলাম, আর এই পরিবেশগুলো আমি দেখতেছিলাম। এখানে কিছু মানুষের জীবনযাপন খুবই কঠিন, নৌকা ছাড়া তারা পারাপারি হতে পারে না। একদম বিলের মাঝ বরাবর রয়েছে তাদের বাসা। এখানে হয়তো আগে ব্রিজ ছিল এবং রাস্তাঘাটও ভালো ছিল, তার জন্য হয়তো এই রাস্তার পাশেই তারা বাড়ি করেছিল। বাট ব্রিজটি ভেঙে যাওয়ায় এই রাস্তাটা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছে। এখন যাতায়াতের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নৌকা। 20 মিনিটের ভিতরে আমি নদীটি পার হয়ে যাই। নদীটি পার হয়ে দেখি মামা আমার জন্য এখানে অপেক্ষা করতেছে। মামা বলল এই নদীর পার ঘেঁষে নাকি খুব সুন্দর একটি রাস্তা হয়েছে, তাই বলল চলো ওইদিকে ঘুরে আসি। আসলেই এই রাস্তাটা খুবই সুন্দর, নদীর পাশেই। আর এইটা হচ্ছে তুরাগ নদী। তুরাগ নদীর কুল ঘেঁষে গড়ে উঠেছে এই সুন্দর রাস্তাটি, এবং রাস্তার পাশে একটু পরে পরে রয়েছে রেস্টুরেন্ট। বিকেল হলেই এখানে নাকি মানুষের আনাগোনা বেড়ে যায়। যেহেতু বিকেল হয়ে আসতেছে আর মামা আমাকে উত্তরের ওইদিকে নিয়ে যাবে ঘুরতে, তাই এখানে বেশি সময় নষ্ট না করে জাস্ট 2-3টা ছবি উঠে চলে যায় মামার বাসায়। এই প্রথম আমার কাশিমপুর আসা। এখানে রাস্তাঘাট গুলো মোটামুটি চলে, কিছু জায়গায় ভাঙা রয়েছে, আবার কিছু জায়গায় ভালো রাস্তাও রয়েছে। মামার বাসা থেকে দুপুরের খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে গেলাম উত্তরা যাওয়ার উদ্দেশ্যে। এখান থেকে শুধু আমি আর আমার মামা না, সাথে মামার আরো বন্ধু যাবে। 8 থেকে 10 জন আমরা এখান থেকে বের হব। এই কাশিমপুর এলাকার নামটা আমি শুনেছিলাম ব্যাচেলর পয়েন্ট থেকে, আর আজকে চলে আসছি এই কাশিমপুরে। বৃষ্টির জন্য পরিবেশটা কিছুটা অন্ধকার অন্ধকার লাগতেছে, বাট এই রাস্তাগুলো অনেকটাই ভালো লাগতেছিল। এখান থেকে মামার আরো 2 জন বন্ধু অ্যাড হয়ে গেল আমাদের সাথে। আরো কয়েকজন আসতেছে, তারা লেট করে ফেলেছে, আর এইদিকে আমরা তাদেরকে আগায় আনতে যাইতেছি। এখন আমরা মোট 8 জন আছি, আমাদের সাথে আরো 2 জন অ্যাড হবে আর একটু সামনে গিয়েই। আমরা খুব ভালো হয়ে যাচ্ছিলাম সকলেই, বাট রাস্তাঘাটের খুবই বেহাল অবস্থা দেখলাম এইটা। আর আমরা এখন যাব আশুলিয়ার দিকে। আশুলিয়া দিয়ে আমরা ঢুকবো এই উত্তরাতে। বৃষ্টির জন্য রাস্তাটা ভিজা ভিজা। আর এই যে আমাদের সামনে যে দেখতেছেন এম চালাইতেছে যে পোলাটা, এর পিছে যে পোলাটা বসছে, তার পিঠের অবস্থা একদম খারাপ হয়ে গেছে, কাদা উঠে উঠে। তো দিন শেষে আমরা রোদের দেখা পাই, এখন হালকা হালকা রোদ উঠেছে। কিছু দূর আসতে আমাদের ভিতর থেকে একজনে বাইক অ্যাক্সিডেন্ট করে ফেলে। মূলত সামনে থেকে একটি অটো আসতেছিল, আর আমাদের যে সাইডটা ছিল সেই সাইডেও একটি অটো ছিল। সামনের 3টা বাইক কেটে যায়, বাট আমাদের সামনে যে বাইকটা ছিল সে আর কাটতে পারে না। সে ডিরেক্ট গিয়ে বিপরীত সাইডের অটোর মাথায় লাগায় দেয় এবং নিচে পড়ে যায়। আরেকটুর জন্য আমাদের বাইকের নিচে পড়ে নাই। যদি আমি ক্যামেরাটা অফ না করতাম তাহলে অবশ্যই আপনারা সেই ভিডিওটাও দেখতে পারতেন। আল্লাহর প্রাণটা নিচের হাতে দিয়ে দিছে, কারণ আরেকটু হলে আমাদের বাইকের নিচে পড়ে যেত। বেশি ব্যথা পায় নাই, সামান্য পায়ে ব্যথা পেয়েছে এবং হাতে ব্যথা পেয়েছে। আর এইটা ছিল অ্যাপাচি একটি বাইক, আর অ্যাপাচি বাইকের ব্রেকিং সিস্টেম খুবই বাজে, এটা সবাই জানেন। পাশে একটি ফার্মেসি থেকে তার চিকিৎসা দেওয়ায় এবং তার বাসায় ফোন করে আমরা জানিয়ে দেই এখন তার বাসা থেকে তার ভাই নিতে আসছে। তো সে এবং আরো 2 জন যাবে না। এখন আমি, মামা আর মামার কয়েকটা বন্ধু এবং ছোট ভাই মিলে আমরা চলে যাইতেছি। এখন অ্যাক্সিডেন্টটা হওয়ার পর থেকে আমারও একটু একটু ভয় লাগতেছিল। অনেক সময় অনেকের পিছনে বাইকে বসলে নিজেরে খুব কমফোর্টেবল মনে হয়, বাট সবার বেলায় এমনটা না। অনেক সময় অন্যের পিছনে বসলে মনে হয় এই বুঝি অ্যাক্সিডেন্ট হয়ে গেল। এখন যে বাইকটা চালাইতেছে সে আমার মামার বন্ধু, আর সে বারবার আমারে বলতেছিল মোবাইলটা সাবধানে রাখো, মোবাইলটা কিন্তু পইরা যাইবো, মোবাইলটা পইরা যাইবো। আর দেখতেই পাচ্ছেন সামনের বাইক গুলো যেভাবে কাপা পায়রা পায়রা চলে যাইতেছে সামনের দিকে। যেহেতু এটা একটা সিঙ্গেল রোড, আর এখানে বাইক চালানো খুবই রিস্ক, যে কোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। তার উপরে এখন বাইক চলতেছে প্রায় 50-60-এর উপরে, আর রাস্তার যে অবস্থা যে কোনো সময় অ্যাক্সিডেন্ট হতে পারতো। এখন আমরা চলে আসছি আশুলিয়া, আর আশুলিয়ার অবস্থা খুবই খারাপ, কারণ এখানে ফ্লাইওভারের কাজ চলতেছে আর নিচে দিয়ে বাস গুলো যাচ্ছে। ফ্লাইওভারের যত ধুলোবালি আছে সবই নিচে পড়ে, তাই এই রাস্তার অবস্থা খুবই বাজে হয়ে গেছে। যেহেতু এই রাস্তার ব্যবহার করা হবে না, ফ্লাইওভার দিয়ে এখন যাতায়াত চলবে, তাই এই রাস্তার সংস্কারও হচ্ছে না। আর এখানে যে কাদাগুলো দেখতে পাচ্ছেন, এই কাদাগুলো পেন্টে লাগলে খুবই বাজেভাবে লাগে যাইতেছে, ওঠার কোনো নামই নিচ্ছে না। বাট কিচ্ছু করার নাই, যেহেতু এখনো ফ্লাইওভারের কাজ শেষ হয় নাই, তাই নিচে দিয়ে চলাফেরা করতে হয়। আমাদের ভিতর থেকে সব থেকে বাজেভাবে নষ্ট হয়েছিল এম এর পিছনে যে ছেলেটা বসছিল তার পিঠ।
তার শার্টটা খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছিল এই কাদাতে। আর কিছু দূর আসতে এই বাইকটার তেল শেষ, তাই এই বাইকটাতে তেল উঠাই লইতেছে, যেহেতু এই বাইকটায় প্রচুর পরিমাণে তেল খায়। এখন আমরা আশুলিয়া থেকে ভিতরের দিকে ঢুকে পড়েছি। এখান দিয়ে আমরা মূলত উত্তরার দিকে যাব। মাঝখানে যদি তুরাগ নদী না থাকতো তাহলে আমরা দিয়াবাড়ি প্রবেশ করতে পারতাম। আর এখান থেকে কিন্তু আশুলিয়ার সেই ফ্লাইওভার দেখা যাইতেছে, মানে আমরা আশুলিয়া থেকে বেশি দূরে না, এই নদীটা পাড়ি দিলে আমরা আশুলিয়া যেতে পারবো। কিছু সময়ের ভিতরে আমরা দেউল 60 ফিটের রাস্তায় চলে এসেছি। আর এখানে বিকেল হলে অনেক মানুষের সমাগম দেখা যায়, অনেক মানুষই ঘুরতে চলে আসে এখানে। জায়গাটা অনেকটাই ফাঁকা। ঢাকা শহরের ভিতরে মুক্ত বাতাস পেতে হলে এখানে আসতে হবে আপনাকে। বিকেল বেলা এখানে এত পরিমাণ বাইক দিয়ে ঘুরতে চলে আসে ধারণার বাইরে। আর এইটা আমি ফার্স্ট টাইম আসছি, আমিও এর আগে এই জায়গাটা চিনতাম না। আর এই রাস্তাগুলোতে একটু পরে পরে এমন ভিড় দিচ্ছে যে এখান দিয়ে বাইক নিয়ে যাইলে বাইক বাইজা যাইতেছে। বাট এইটা দেওয়ার একটা ভালো কারণ হচ্ছে এখানে কেউ ওভার স্পিডে বাইক চালাইতে পারবে না, কারণ একটু পরে পরে তাকে ব্রেক করতে হবে। এটা মূলত দুর্ঘটনা এড়ানোর জন্যই দিয়েছে। আমি মনে করি এটা একটা খুবই ভালো দিক। আর দেখতেছেন এইখানে কিন্তু ফুচকা, চটপটি আর অনেক কিছু খাবারের দোকানও রয়েছে এখানে। এই জায়গাটিতে আসলে আপনি পাবেন নীরব পরিবেশ, শান্ত বাতাস। এইটা যেন প্রকৃতির একটি আদর্শ ছোঁয়া হয়ে আছে। এই রাস্তাটাকে আরো সুন্দর করে তুলেছে দুই পাশে দিয়ে এই কি যেন একটি গাছ দেখতেছি, এই গাছগুলোর জন্য। এইখানে মূলত দুইটা জায়গা আছে, এক পাশে হচ্ছে তুরাগ নদীর মিনি সি বিচ, আরেকটা হচ্ছে দেউল 60 ফিট তুরাগ নদীর পার। আমরা প্রথমে তুরাগ নদীর পাড়েই যাব। আর এখানের এরিয়াটা এত বড়, আপনারা আসলে আপনাদের মন এমনিতেই ভালো হয়ে যাবে। ঢাকার ভিতরে কিন্তু এত সুন্দর পরিবেশ পাওয়া খুবই কষ্টকর। অনেকেই আসে সাইকেল নিয়ে, অনেকে আসে বাইক নিয়ে, অনেকে আসে কার নিয়ে, অনেকে আবার বন্ধুদের সাথে চলে আসে ফুটবল নিয়ে ফুটবল খেলার জন্য। এইটা হচ্ছে দেউল 60 ফিটের একদম শেষ মাথা। আর আমাদের সামনেই হচ্ছে তুরাগ নদী। আমরা যদি এই তুরাগ নদীটা পার হই তাহলেই কিন্তু আমরা দিয়াবাড়িতে চলে যেতে পারবো। এখান থেকেই দিয়াবাড়ির প্লট গুলো দেখা যায়। আমরাও এখানে এসে বসে চা খেতে খেতে কিছু সময় কাটাই। দেন আমরা এইখান থেকে চলে যাই তুরাগ নদীর মিনি সি বিচ। আর এই জায়গাটাও কিন্তু দিয়াবাড়ির মতোই, এখানেও এক সময় দেখা যাবে দিয়াবাড়ির মতো প্লট আকারে ফ্ল্যাট উঠে গেছে। এখন একদম সন্ধ্যা হয়ে গিয়েছে, ভিডিও গুলো একদম ঘোলা হয়ে যাচ্ছে। আমরা কিছু সময় এখানে থেকে চলে যাব। একটা কথা বলে রাখা ভালো, রাত হলে এখানে কিন্তু অশ্লীল কাজে লিপ্ত হয়ে যায় মানুষ, তাই চেষ্টা করবেন সন্ধ্যা হওয়ার আগে এখান থেকে চলে যেতে, কেননা একটু পরে পরে পুলিশের রেড চলে আসে এখানে। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। ধন্যবাদ।